তো আজকে আমরা ক্লাস 10-এর আমাদের যে সিবিএসইতে কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা রয়েছে, কারেন্ট ইলেকট্রিসিটি, এইটার একটা পোর্শন হয় এফেক্টিভ রেজিস্ট্যান্স। আর এফেক্টিভ রেজিস্ট্যান্সের মধ্যে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং টপিক আছে, সেইটা হচ্ছে গিয়ে হুইটস্টোন ব্রিজ। তাহলে আমরা আজকে কারেন্ট ইলেকট্রিসিটি পার্টের এফেক্টিভ রেজিস্ট্যান্সের মধ্যে হুইটস্টোন ব্রিজটা পড়ব। এইটা হচ্ছে আমাদের আজকের কাজ। তাহলে আমরা যে তিনটে কথা বললাম তার মধ্যে আগে আমরা একটুখানি কারেন্ট ইলেকট্রিসিটি পার্টটা রিভিশন করব, তারপর আমরা এফেক্টিভ রেজিস্ট্যান্স কি করে বার করতে হয় সেটা একবার রিভিশন করব, এবং তারপরে আমরা হুইটস্টোন ব্রিজ ব্যাপারটা নিয়ে ডিসকাস করব। তাহলে এই হচ্ছে আমাদের আজকের মোডাস অপারেন্ডি, যে আমরা কি করে কাজগুলো করব। তো সবার প্রথমে কারেন্ট ইলেকট্রিসিটি ব্যাপারটা একটুখানি বোঝা যাক। কারেন্ট ইলেকট্রিসিটি যখন আমরা বলি তখন বেসিক্যালি আমরা যেটা বোঝাতে চাই সেটা হচ্ছে ফ্লো অফ ইলেকট্রনস থ্রু আ ওয়্যার, ফ্লো অফ ইলেকট্রনস থ্রু আ ওয়্যার। এবার প্রশ্ন হচ্ছে ওয়্যার কি যে কোনো ওয়্যার নিলে হয়? না, একদম নয়। তাহলে প্রথম গল্প দাঁড়ালো যে আমরা যখন কারেন্টের কথা বলছি, এক সেকেন্ড, আমরা যখন কারেন্টের কথা বলছি কারেন্ট, তখন আমরা বোঝাচ্ছি যে এটা হচ্ছে ফ্লো অফ ইলেকট্রনস। তো ফ্লো অফ ইলেকট্রনস বলতে আমরা এখানে অরিজিনালি রেট অফ ফ্লো অফ ইলেকট্রনকে কারেন্ট বলি। ডিকিউ ডিটি লিখলাম, এটা আমরা 11-12-এ গিয়ে ভালো করে শিখবো। আপাতত আমাদের কাছে জিনিসটা হচ্ছে চার্জ পার ইউনিট টাইম। একটা ইউনিট টাইমে মানে এক সেকেন্ডে একটা ক্রস সেকশনের ভেতর দিয়ে কতগুলো ইলেকট্রন ফ্লো করছে তাকে আমরা বলে থাকি কারেন্ট। এখন প্রশ্ন হচ্ছে একটা তার যখন আমরা বলছি, ওয়্যার যখন বলছি, যে কোনো ওয়্যার কি? না। তাহলে এইখানটাতে আমাদের এটা মনে রাখার দরকার আছে, সেটা হচ্ছে থ্রু কন্ডাক্টিং ওয়্যার। থ্রু কন্ডাক্টিং ওয়্যার। কন্ডাক্টিং ওয়্যার মানে ওয়্যারস মেড আপ অফ কন্ডাক্টার্স। তো হঠাৎ করে শুধু কন্ডাক্টার্স কেন, বাকিরা নয় কেন? কারণ কন্ডাক্টার্সের মধ্যে প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রনস থাকে। এবার এই ফ্রি ইলেকট্রনস মানে এই যে যেখানে আমরা ইলেকট্রনস কথাটা বললাম, আমরা বেসিক্যালি মিন করতে চাইছি ফ্রি ইলেকট্রনস। এবার প্রশ্ন হচ্ছে যে ইলেকট্রন কি আরো মানে অন্যরকম হয়? মানে ফ্রি ইলেকট্রন মানে কতটা ফ্রি? ঝাঁকালে কি পড়ে যাবে? অরিজিনালি আমরা কিন্তু ক্লাসে পড়েছিলাম, আমরা জাস্ট রিভাইজ করছি যে এরকমটা হবে না, যে ঝাঁকালে পড়ে যাবে এমনটা নয়। অরিজিনালি গল্পটা হচ্ছে যখন আমরা অ্যাটমিক স্ট্রাকচার ব্যাপারটাকে দেখি, তাহলে ভেতরে আমার প্রোটন আর নিউট্রন রয়েছে নিউক্লিয়াসে, আর চারিদিক দিয়ে আমার ইলেকট্রনগুলো ঘুরপাক খাচ্ছে। তো এই ঘুরপাক খাওয়া ইলেকট্রনগুলোর মধ্যে কিছু কিছু ইলেকট্রন এমন থাকে যাদের উপর তুলনামূলকভাবে নিউক্লিয়াসের কন্ট্রোল কম থাকে, কেমিস্ট্রি ভাষায় যাদেরকে আমরা বলি ভ্যালেন্স ইলেকট্রন। আর আমরা যখন কারেন্ট ফ্লোর কথা বলছি তখন এই ভ্যালেন্স ইলেকট্রনগুলো বেসিক্যালি ফ্লো করবে, কারণ তুমি তাকে বাইরে থেকে এনার্জি দিচ্ছ, এতটাই এনার্জি দিচ্ছ such that they can flow from one end of the wire to the other, বাট তুমি এতটা এনার্জি একদমই দিচ্ছ না, এতটা এনার্জি একদমই দিচ্ছ না যাতে করে আমার এরা ফ্রিলি একদম বেরিয়ে যেতে পারে, অ্যাটমস ছেড়ে বেরিয়ে যেতে পারে। মানে অ্যাটমটাকে আয়নে কনভার্ট করার জন্য যতখানি এনার্জি দরকার সেটা তুমি দিচ্ছ না, কিন্তু তাদেরকে ফ্লো করানোর জন্য যতটুকু এনার্জি দরকার সেটুকু তুমি দিচ্ছ। হ্যাঁ, এই ক্লাসটা আমরা রেকর্ড করছি এবং সেটা পরবর্তীকালে ইউটিউবে থাকবে। জাস্ট একটা ছোট্ট ক্লাস আমরা ইউটিউবে দেব এই ক্লাসটা, তো তাই জন্য আমরা কারেন্ট একবার রিভিশন করে নিচ্ছি, রেকর্ডিং করা হচ্ছে। তো এইবারে তাহলে কি দাঁড়ালো আমার ব্যাপারটা, যে আমার যে ভ্যালেন্স ইলেকট্রনগুলো মানে অরিজিনাল যে ইলেকট্রনগুলো যারা ভ্যালেন্স নয়, যারা বেরিয়ে যেতে পারবে না, যাদের বার করতে গেলে অত্যাধিক অ্যামাউন্ট অফ এনার্জি দিতে হতে পারে, তাদের কথা আমরা বলছি না। আমরা কাদের কথা বলছি? আমরা ফ্রি ইলেকট্রনসের কথা বলছি, যারা এনার্জি দিলে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। তো এবার যেতে পারে যখন, তুমি এনার্জিটা দেবে কিভাবে? তো এনার্জিটা আমরা কিভাবে দিই? এনার্জিটা আমরা বেসিক্যালি দিই হচ্ছে ইন দ্য ফর্ম অফ ব্যাটারি বা সেল। ইন দ্য ফর্ম অফ আ সেল, একাধিক সেল থাকলে তাহলে আমরা তাকে ব্যাটারি বলি। তো এই এনার্জিটা পাবার পরে কিছু ফ্রি ইলেকট্রন নাকি এদিক থেকে এদিকে ছুটে যাচ্ছে, বা উল্টো দেখালাম, অরিজিনালি ইলেকট্রনগুলো ওই দিকে ছুটছে না। ইলেকট্রনগুলো কেমন ছুটছে ব্যাপারটা বোঝার চেষ্টা কর। ধর এই ওয়্যারে ইলেকট্রন যদি আমার এই দিক থেকে এই দিকে আসে, তাহলে আমরা কনভেনশনালি কোন দিকে কারেন্টটাকে ধরি? ঠিক তার উল্টো দিকে কারেন্টটাকে কনভেনশনালি ফ্লো করাই। আর ইলেকট্রন ফ্লো করানোর জন্য তুই কি কাকে ইউজ করছিস?
তুই একটা সেলকে ইউজ করছিস, একাধিক সেল লাগালে তাকে আমরা ব্যাটারি বলে থাকি, তুই এটাকে ইউজ করছিস। তো এইবার যে ইলেকট্রন ফ্লোগুলো হচ্ছে তাদেরকে যে তুই এখান থেকে এনার্জিটা দিলি, কিভাবে দিলি, পোটেনশিয়াল ডিফারেন্সের ডেফিনেশন কি হবে সেগুলো আমরা পরে আসছি। আপাতত আমরা এইভাবে ভাবি চল যে আমার এইখানে ইলেকট্রনগুলো যখন ফ্লো করবে, এনার্জি যখন দেওয়া হলো, তখন কি তুই এনার্জিটা শুধুমাত্র ফ্রি ইলেকট্রনসগুলোকে দিতে পারবি যারা একদম আউটার মোস্ট ছেলে আছে, যাদেরকে আমরা ভ্যালেন্স ইলেকট্রন বলছি, নাকি তোকে সবাইকে দিতে হবে? কারণ যখন আমরা দিচ্ছি তখন কি শুধু ওরা এনার্জি পাবে নাকি অন্যরাও পাবে? তো অরিজিনালি সবাই এনার্জি পাবে। যারা ফ্লো করতে পারছে না তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি বাউন্ড ইলেকট্রন, তাদেরকে আমরা বলি বাউন্ড ইলেকট্রনস। তো গল্পটা হচ্ছে তুমি যখন এনার্জাইজ করছো, ফ্রি ইলেকট্রনগুলো এনার্জিটা কনভার্ট করছে কাইনেটিক এনার্জিতে, এবং সেই জন্য ও এখান দিয়ে ঝপাঝপ মুভ করছে। আর বাউন্ড ইলেকট্রনসগুলো যারা কাইনেটিক এনার্জিতে গিভেন এনার্জিটাকে কনভার্ট করতে পারলো না, তারা কি করবে? তারা তখন ভাইব্রেশনাল মোডে চলে যাবে, তারা তখন ভাইব্রেট করতে স্টার্ট করবে। তাহলে ধর এরকম একটা জায়গায় কিছু ইলেকট্রন আছে যারা মুভ করতে পারছে না, তারা কি করছে? তারা বেসিক্যালি এইরকম করে জাস্ট ভাইব্রেট করছে। আর কিছু ইলেকট্রন যাদেরকে আমরা বলেছি ভাই তোকে এনার্জি দিলাম, তুই এবার দৌড়া, সে এবার দৌড়াতে গিয়ে এদের সাথে গুতোগাতা খাচ্ছে, গুতো খেয়ে একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে, একবার সেদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে। মানে অ্যাজ ইফ একটা বাচ্চা ছেলের হাতে তুই একটা ব্যাগ দিয়ে দিয়েছিস, দিয়ে তাকে বলেছিস ব্যাগটাকে নিয়ে টানতে টানতে যা। তো সে টানতে টানতে যাচ্ছে ঘরের মধ্যে দিয়ে, এবং একবার এইদিকে গুতো খাচ্ছে, একবার ওইদিকে গুতো খাচ্ছে, কিন্তু ব্যাগটাকে ছ্যাঁচড়াতে নিয়ে যাচ্ছে। And the velocity with which এই ছ্যাঁচড়াতে যায়, that velocity is called drift velocity। তাহলে drift velocity বেসিক্যালি জিনিসটা কি? ড্রিফট ভেলোসিটি জিনিসটা হচ্ছে গিয়ে যে অ্যাভারেজ ভেলোসিটি নিয়ে ফ্রি ইলেকট্রনস গুলো এফেক্টিভলি মুভ করে। অপোজ করছিল কারা? অপোজ করছিল বাউন্ড ইলেকট্রনস গুলো। কেন করছিল? কারণ তুমি বাইরে থেকে এনার্জি সাপ্লাই করেছো, বাউন্ড ইলেকট্রনস গুলো এনার্জাইজ হয়ে গেছে, তাই তারা লাফাচ্ছে। এবং লাফানোর সময় তোমার এই যে গুতোগাতাগুলো, এই যে ওরা বাধা প্রাপ্ত হচ্ছে, অ্যান্ড দিস বাধাস আর কল্ড বেসিক্যালি রেজিস্ট্যান্স। দিস বাধাস আর কল্ড রেজিস্ট্যান্স। তো আমরা এইটুকু জিনিস তো বুঝতেই পারি যে যদি আমি বেশি করে এনার্জি দিই, তাহলে যারা মুভ করতে পারছিল তারা অনেক জোরে দৌড়াবে, এবং যারা বাধা দিচ্ছিল বাউন্ড ইলেকট্রনস, তাদের ভাইব্রেশনের জন্য যে বাধাটা দিচ্ছিল, সেই বাধাটাকে ওভারকাম করে এগিয়ে যেতে পারবে। তো এই গল্পটাতেই তার মানে খুব সিম্পল ওয়েতে এটা বলা যেতে পারে যে তোমার যদি এনার্জি বাড়ে, তাহলে নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস যারা দৌড়াচ্ছিল, যারা একটা এন্ড থেকে আরেকটা এন্ডে যাচ্ছিল, তাদের স্পিড বাড়বে, এবং স্পিড যদি বাড়ে তাহলে আমরা এটা বলতেই পারি যে তাহলে কারেন্ট বাড়বে। আর কারেন্ট বাড়লে আমরা তখন ওহমস ল বলে যে আমাদের যে জিনিসটা ছোটবেলায় পড়া আছে, ওহমস ল আগে না পড়লেও টেনে আমরা ডেফিনেটলি পড়েছি, সেটা কি আছে? ভি ইকুয়ালস টু আইআর। ভিটা কি? পোটেনশিয়াল ডিফারেন্স। এই পোটেনশিয়াল ডিফারেন্স গল্পটা কোনটা? যে সেলটা দিয়েছিলাম ও যে অ্যামাউন্ট অফ এনার্জি দিচ্ছে সেইটার একটা আইডিয়া। ব্যাপারটা আমি আরেকটু বলে দিচ্ছি দাঁড়া। কারেন্টকে আমরা চিনি, অ্যান্ড দিস টার্ম ইজ কল্ড রেজিস্ট্যান্স। তাহলে রেজিস্ট্যান্সের অরিজিনটা কোথায়? রেজিস্ট্যান্সের অরিজিনটা হচ্ছে বেসিক্যালি আমার যখন ফ্রি ইলেকট্রনস গুলো যাচ্ছিল, ভাইব্রেটরি বাউন্ড ইলেকট্রনস গুলোর সাথে গুতো খাচ্ছিল, যে বাধাটা পাচ্ছিল তাকে আমরা বেসিক্যালি বলে থাকি রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স তোরা নিশ্চয়ই জানিস যে টাইমের উপর, টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, কারণ টেম্পারেচার বাড়লে ভাইব্রেশনাল মোশনটা প্রচন্ডভাবে বেড়ে যাবে, অনেক বেশি গুতোগাতা খাবে, তার মানে বাধা বাড়ছে, তার মানে রেজিস্ট্যান্স বাড়ছে। তার জন্য গ্রাফগুলো আমরা ক্লাসে করেছি, আর পরবর্তীকালে যদি ইউটিউবে ভিডিও দেওয়া হয় তাহলে ডেফিনেটলি সেখানে আরো ডিটেলসে বলা হবে। তাহলে আপাতত ড্রিফট ভেলোসিটির ব্যাপারে হ্যাঁ কিছু বলছিলি, বল। ড্রিফট ভেলোসিটি ডেফিনেশন যদি জানতে চাস তাহলে এটা হচ্ছে দ্য ভেলোসিটি উইথ হুইচ দ্য ফ্রি ইলেকট্রনস গেটস ড্রিফটেড, the free electrons gets drifted along the length of the conductor, তাকে আমরা ড্রিফট ভেলোসিটি বলি। তো এই পোটেনশিয়াল ডিফারেন্সের ব্যাপারটা আরেকবার একটু ভেবে দেখা যাক। পোটেনশিয়াল ডিফারেন্স কি? পোটেনশিয়াল ডিফারেন্স ইজ বেসিক্যালি ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ।
তো ঘোড়ার ডিম কি ওয়ার্ক ডান করলেন আপনি, মানে ওয়ার্ক ডান ইজ আ ফর্ম অফ এনার্জি, তুমি এনার্জি দিচ্ছ এক্সটার্নালি, কি করার জন্য দিচ্ছ, ওয়ার্ক করার জন্য। কিসের ওয়ার্ক না, এই যে একটা কন্ডাক্টিং ওয়্যার যার পাশে তুমি এখানে ব্যাটারিটা লাগাচ্ছ বা সেলটা লাগাচ্ছ, তখন এইটার ভেতর দিয়ে ইলেকট্রনটাকে নিয়ে যাবার জন্য তোমাকে যে টোটাল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান করতে হয় তার পার ইউনিট চার্জটা হচ্ছে পোটেনশিয়াল। সো পোটেনশিয়াল ইজ দ্য ওয়ার্ক ডান টু মুভ আ ইউনিট চার্জ অল রাউন্ড দ্য কন্ডাক্টর, অল রাউন্ড দ্য সার্কিট। একটা সার্কিটের এ মাথা থেকে ও মাথা পুরোটা ঘুরিয়ে আনার জন্য তোকে যে অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান করতে হবে, একটা ইলেকট্রনকে পুরো এ মাথা থেকে ও মাথা ঘুরিয়ে আনার জন্য যে অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান করতে হবে, তাকে আমরা বেসিক্যালি যেটা বলছি সেটা হচ্ছে পোটেনশিয়াল, ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ। মানে আমার কাছে যদি 20 কুলম্ব অফ চার্জ এখান থেকে বেরিয়ে থাকে, তাকে পুরোটা ঘুরিয়ে আবার ফেরত আনতে গেলে যে অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান করতে হবে সেটা ডিভাইডেড বাই 20 ইজ পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে আমরা রেজিস্ট্যান্সের ব্যাপারে কি বুঝলাম, এটা বেসিক্যালি বাধা। তো রেজিস্ট্যান্স আমরা এমনিতে ডিনোট করি কিভাবে, রেজিস্ট্যান্স আমরা ডিনোট করি এই রকম ভাবে। আর মাল্টিপল রেজিস্ট্যান্স কানেকশনের আমরা দুটো টপিক শিখেছিলাম আগেই ক্লাসে, তার একটা হচ্ছে সিরিজ, যেখানে এই হচ্ছে সিরিজ কানেকশন, আর একটা হচ্ছে প্যারালাল, আর একটা হচ্ছে প্যারালাল। সেটা কিরকম শিখেছিলাম, এই একটা আর এই হচ্ছে গিয়ে আমার প্যারালাল কম্বিনেশন। এদের এফেক্টিভ রেজিস্ট্যান্স গুলো আমরা কিভাবে বার করতে শিখেছিলাম। এফেক্টিভ রেজিস্ট্যান্স গুলো সিরিজ হলে এফেক্টিভ হচ্ছে R1 প্লাস R2, আর প্যারালাল হলে 1/R ইকুয়ালস টু 1/R1 প্লাস 1/R2, যেটাকে দুটোর জন্য আমরা ছোট্ট একটা ফর্মুলাও বার করেছিলাম যে R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। তো এইবারে শুধু পাশাপাশি থাকলেই কি সিরিজ হয় না, তার আর কোনো ক্রাইটেরিয়া আছে, মানে দুটো রেজিস্ট্যান্স পাশাপাশি আছে, ধর এই একটা রেজিস্ট্যান্স আছে, এই আর একটা আছে, এটা আমার R1, এটা আমার R2 এবং এর সাথে আর একটা আছে R3। তো R1 আর R2 বেসিক্যালি পাশাপাশি বসানো আছে, তাহলে কি তাকে আমরা সিরিজ কানেকশন বলতে পারি? সিরিজ হলে কি জাস্ট পাশাপাশি থাকলেই তাকে সিরিজ বলা যায়? যায় কি? নিশ্চয়ই যায় না, কারণ সিরিজের মেইন ক্রাইটেরিয়া হচ্ছে কারেন্ট পাসিং থ্রু দ্য টু রেজিস্ট্যান্স অর মাল্টিপল রেজিস্ট্যান্সেস মাস্ট বি ইকুয়াল। কারেন্ট পাসিং থ্রু টু রেজিস্ট্যান্সেস অর মাল্টিপল রেজিস্ট্যান্সেস মাস্ট বি ইকুয়াল। এখানে দেখ, কারেন্টটা আসার পর এই জায়গায় এসে তারা দুটো পার্টে ব্রেক করে যাবে। তার মানে এইটা দিয়ে যদি বাই চান্স ধর আমি ধরে নিচ্ছি যে আমার আই কারেন্ট আসছে, যদি আমি ধরে নিই যে আমার আই কারেন্ট আসছে, এই জায়গাটা দিয়ে ধর কারেন্ট আসছে আই, তাহলে এইখানটা এসে কারেন্টটা কিন্তু I1 I2 দুটো পার্টে অ্যাজ ইফ ব্রেক করে যাবে। আর যেহেতু ব্রেক করে যাবে তাই R1 আর R2 ইজ নট কানেক্টেড ইন সিরিজ। তাহলে সিরিজ কোনটাকে বলা যেতে পারে, ধর এই রকম আছে, তার সাথে এইরকম একটা আছে, তাহলে আমরা এই R1 এই R2টাকে কানেক্টেড ইন সিরিজ বলতে পারি। কারণ এইখান দিয়ে যদি আই কারেন্ট ঢোকে, সেই কারেন্টটা যদি তোর এখানে এসে ব্রেকও করে যায়, যে এই আমার I1 এই আমার I2, তাহলে R1 R2 ভেতর দিয়ে অ্যাটলিস্ট সেম অ্যামাউন্ট অফ কারেন্ট যাচ্ছে। সো R1 R2 ইজ কানেক্টেড ইন প্যারালাল। তাহলে এই কেসটাতে কিভাবে করব, এই কেসটাতে R2 আর R3 ইজ কানেক্টেড ইন প্যারালাল। কি করে বুঝলেন, মানে ডায়াগ্রামের সাথে মিলে গেছে বলে? কেসটা আমরা কি বলেছিলাম, দুটো রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট ডিভাইড হবে এবং সাইমালটেনিয়াসলি আবার জুড়ে যাবে। দুটো রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট ডিভাইড হবে এবং সাইমালটেনিয়াসলি জুড়ে যাবে, তবে গিয়ে আমরা তাদেরকে কি বলতে পারি, প্যারালাল। তাহলে এইটাতে ডিভাইড হয়েছে এবং জুড়েও গেছে, তাই এই দুটোকে প্যারালাল বলা যায়। যেমন এখানে যদি দেখি R1 আর এটাকে ধর নাম দিয়ে দিলাম R3, R1 R3 এর মধ্যে কারেন্ট ডিভাইড তো হলো, কিন্তু R1 R3 থেকে ডাইরেক্টলি জুড়লো না, মাঝে আর একটা R2 চলে এসছে। তাই উই নিড টু কনসিডার দেম টু বি কানেক্টেড ইন সিরিজ, তারপরে তার সাথে এটাকে কানেক্টেড ইন প্যারালাল। প্রথমে আগে এই দুটো সিরিজ, তাহলে একটা রেজিস্ট্যান্স হয়ে গেল, তার সাথে এটা প্যারালাল। তো এইবার চল আমরা হুইটস্টোন ব্রিজ ব্যাপারটা দেখি, আমরা যেটা পূর্ব ঠিক করেছিলাম। তো হুইটস্টোন ব্রিজ, হুইটস্টোন এক ভদ্রলোকের নাম, বাবা মা সাত করে নাম রেখেছে হুইটস্টোন, বোঝো ঠেলা। হুইটস্টোন ব্রিজ, হুইটস্টোন ব্রিজ বেসিক্যালি একটা অ্যাক্সিডেন্টাল ডিসকভারি। অ্যাক্সিডেন্টাল ডিসকভারি বলতে
মানে ভদ্রলোক 5টা রেজিস্ট্যান্স নিয়ে একসাথে কাজ করছিলেন, দেখার চেষ্টা করছিলেন যে কোনটা দিয়ে কত কারেন্ট যায়, কিরম ভাবে জিনিসটা হয়। তো উনি 5টা রেজিস্ট্যান্সকে এইভাবে সাজিয়েছিলেন। এইরকম ভাবে সাজিয়েছিলেন 5টা রেজিস্ট্যান্সকে, এবং কারেন্ট পাঠানোর জন্য উনি এইখানে সেল কানেকশন করে দিয়েছিলেন। এইখানে উনি একটা সেল কানেকশন করে দিয়েছিলেন। এবারে এই 5টা রেজিস্ট্যান্সের কটা নাম দিয়ে দিই চল, R1, R2, R3, R4, R5, মোট 5টা রেজিস্ট্যান্স। কারেন্ট ব্যাটারির পজিটিভ এন্ড থেকে বেরোলো, কারেন্ট বেরোনোর পর তারপরে কি হলো দেখ, আচ্ছা R5 কারেন্ট বেরোনোর পর ধর কারেন্ট ব্যাটারির পজিটিভ এন্ড থেকে বেরোলো, কারেন্ট এইখানে আসলো। এইবারে হচ্ছে কেলোর কীর্তি, কারেন্ট প্রথমে এসে এই দুটোতে I1 আর I2 তে হয়তো ভেঙে গেল, কারেন্ট এখানে দেখ দুটো রাস্তা পেয়েছে, দুটো রাস্তায় ঢুকে গেছে, দিয়ে এই অবধি আর এই অবধি এসছে। এবার হয় I1 এর কিছুটা পোর্শন নিচের দিকে আসবে, অথবা I2 কিছুটা পোর্শন ওপর দিকে যাবে, এবং তারপরে যেটাই হোক না কেন বাদবাকিটা এখান দিয়ে এসে জুড়ে আবার I হয়ে ফেরত চলে যাবে। এটা হচ্ছে গিয়ে হুইটস্টোন ব্রিজ। ভদ্রলোক হুইটস্টোন এই এক্সপেরিমেন্টটা করে দেখছিলেন কোনটা দিয়ে কত কি কারেন্ট যায়। আচ্ছা, কারেন্ট কতটা যায় সেটা কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করা হয়? আমাদের এনসিআরটিতেও কিন্তু ওহমস ল এর যখন প্র্যাকটিক্যাল বা এক্সপেরিমেন্টাল সেটআপ দেখানো হয়েছে সেখানে জিনিসটা ছিল, তাই আমাদের জানতেই হবে জিনিসটার নাম অ্যামমিটার। তাহলে অ্যামমিটার দিয়ে কি মেজার করি মনে আছে তো? অ্যামমিটার দিয়ে কি মেজার করা হয়? অ্যামমিটার দিয়ে মেজার করা হয় কারেন্ট। আর ভোল্টেজ আর একটা জিনিস দিয়ে মেজার করা হয়, ছবিতে আমরা ক্লাসে করেছিলাম। কি দিয়ে মেজার করা হয় রে? ভোল্টমিটার দিয়ে মেজার করা হয় পোটেনশিয়াল ড্রপ বা ভোল্টেজ, তাই তো? পোটেনশিয়াল ড্রপ বা ভোল্টেজ। তাহলে অ্যামমিটার মেজার করে কারেন্ট, ভোল্টেজ বা পোটেনশিয়াল ডিফারেন্স মেজার করে ভোল্টমিটার। আর একটা যন্ত্র হয় তার নাম হচ্ছে গ্যালভানোমিটার। নাম শুনেছিস কি? গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার যন্ত্রটা কি করে? গ্যালভানোমিটার যেটা করে সেটা হচ্ছে ডিফ্লেক্টস when current passes through it. Deflects when current passes through it. মানে ওই যন্ত্রটা তুই যখন কানেকশন করে দিবি তখন যদি কোনোভাবে ওর ভেতর দিয়ে কারেন্ট যায় তাহলে ও একটা ডিফ্লেকশন ক্রিয়েট করবে। যদি কোনোভাবে ভেতর দিয়ে কারেন্ট যায় ও তাহলে একটা ডিফ্লেকশন ক্রিয়েট করবে। তো এই ভদ্রলোক যখন এক্সপেরিমেন্টটা করছিলেন তখন উনি যেটা করলেন সেটা হচ্ছে এইখানে একটা গ্যালভানোমিটার লাগিয়ে জাস্ট টেস্ট করছিলেন যে এইটা দিয়ে কত কারেন্ট যায়, মানে কোন কন্ডিশনে কারেন্টটা বাড়ে কিনা, R1, R2, R3, R4 ভ্যারি করালে কারেন্ট কমে কিনা, এইগুলো উনি টেস্ট করছিলেন। তাহলে এইটা হচ্ছে ভদ্রলোকের এক্সপেরিমেন্টাল সেটআপ। এই জিনিসটাকে আমরা বলে থাকি হুইটস্টোন ব্রিজ। এবং এই জায়গাটাতে একটা গ্যালভানোমিটার ভদ্রলোক লাগিয়ে রেখেছিলেন যে কারেন্ট যাচ্ছে কি যাচ্ছে না সেটা টেস্ট করার জন্য। সেটা করতে গিয়ে উনি একটা অদ্ভুত জিনিস আবিষ্কার করলেন যার নাম হচ্ছে ব্যালেন্সড কন্ডিশন। এবার তোদের মনে নিশ্চয়ই আসছে যে যদি ব্যালেন্সড কন্ডিশন বলে কিছু থাকে তাহলে নিশ্চয়ই আনব্যালেন্সড কন্ডিশন বলেও কিছু থাকবে। আনব্যালেন্সড কন্ডিশনটা আমরা ক্লাস 12-এ পড়ি এবং তখন ওটা মেইনসের জন্য, জেইর জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। আনব্যালেন্স থেকে নিটে খুব একটা কোশ্চেন না আসলেও আনব্যালেন্স জেইর জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো ওটা আমরা পরবর্তীকালের জন্য ছেড়ে দিচ্ছি। আপাতত ভদ্রলোক ব্যালেন্সড কন্ডিশন বলতে কি বুঝিয়েছিলেন সেটা বোঝার চেষ্টা করছি। তাহলে আমার সার্কিটে কি কি আছে? 4টে রেজিস্ট্যান্স, মাঝখানে একটা রেজিস্ট্যান্স আছে এবং তার সাথে আবার একখানা কি লাগাবো? আমরা কি লাগাবো বললাম? একটা গ্যালভানোমিটার, রাইট। গ্যালভানোমিটারের কাজটা কি? গ্যালভানোমিটারের কাজ কি? গ্যালভানোমিটারের ভেতর দিয়ে যদি কারেন্ট দেয় তাহলে ও ডিফ্লেকশন দেবে। ও মেজার করতে পারে না, কোন দিকে কারেন্ট যাচ্ছে বলতে পারে না, ও শুধু তোকে এইটা বোঝাতে পারে যে কারেন্ট যাচ্ছে। তো উনি সিম্পল এক্সপেরিমেন্টাল সেটআপ করেছেন, খুব একটা ঝামেলার কিছু করেননি। 4টে রেজিস্ট্যান্স এইরকম R1, R2, R3, R4, একটা মোটামুটি তোর চারদিকে সুন্দর করে এসছে, R1, R2, R3, R4 চারদিকে সুন্দর করে এসছে, এবং এই একটা পড়ে রয়েছে R5, আর এই হচ্ছে গ্যালভানোমিটার। তো ব্যালেন্স কন্ডিশনে আমরা যেটা জানতে পারি উনার এক্সপেরিমেন্ট থেকে সেটা হচ্ছে ইফ, ভালো করে দেখিস, R1 by R2 equals to R3 by R4 যদি হয়,
R1 বাই R2 ইকুয়ালস টু R3 বাই R4 যদি হয়, তাহলে দেন নো কারেন্ট, তোদের ক্লাস 12 এর থিওরিতে এটা প্রুফটাও আছে, দেন নো কারেন্ট passes through কোথা দিয়ে যাবে না, passes through R5, মাঝখানটা দিয়ে তখন কোনো কারেন্ট যাবে না। ইফ R1 বাই R2 ইকুয়ালস টু R3 বাই R4 হয়, বা আমরা এভাবেও বলতে পারি যে R1 বাই R3 ইকুয়ালস টু R2 বাই R4 যদি হয়, তাহলে মাঝখানটা দিয়ে কোনো কারেন্ট যাবে না। আর এই রিলেশনটা যদি স্যাটিসফাইড না হয়, তাকে আমরা আনব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ বলি। আনব্যালেন্সটা আপাতত তোলা থাক, ওটা আমরা করছি না। আপাতত যেটা আমরা করছি সেটা হচ্ছে ব্যালেন্সড কন্ডিশন। তার মানে বুঝে দেখ, সার্কিট দেখতে জটিল হলেও যদি মাঝখান দিয়ে না যায়, 5 নম্বর রেজিস্ট্যান্সটা দিয়ে যদি কিছু নাই যায়, যদি আপনি এটা দাবি করেন যে স্যার আপাতত যা কন্ডিশন তাতে মাঝখানটা দিয়ে কারেন্ট যাবে না, তাহলে ওটাকে রেখে লাভ কি? ওখান দিয়ে যদি কারেন্টই না যায়, তাহলে তো কারেন্টকেও বাধা দিচ্ছে না। সো ইট ইজ নট কন্ট্রিবিউটিং টু দ্য এফেক্টিভ রেজিস্ট্যান্স। ইন দ্যাট কেস ইউ ক্যান রিড্র দ্য সার্কিট অ্যাজ, ধর তুই তখন এইভাবে ভাবতেই পারিস যে এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স R1 R2, এই একটা রেজিস্ট্যান্স R3। আচ্ছা, আরেকটা জিনিস মাঝখানে বলা হলো না, তুই বুঝলি কি করে, বুঝবো কি করে এক্সপেরিমেন্টালি যেটা দিয়ে কারেন্ট যাচ্ছে না? ওখানে একটা কি লাগানো আছে ভালো করে খেয়াল কর, গ্যালভানোমিটার। তাহলে গ্যালভানোমিটার যদি কোনো ডিফ্লেকশন না দেয়, তাহলে আমরা বুঝে যাব যে এটার ভেতর দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। তাহলে R1 R2 R3 R4 চারটে রেজিস্ট্যান্স হয়ে গেল, এবং এইটা দিয়ে কোনো কারেন্ট গেল না, এই ব্যাটারির তার বেরিয়ে গেল। এবার দেখ, খুব সিম্পল হয়ে গেল তোর কাছে, কারণ এখন যদি তোকে এফেক্টিভ রেজিস্ট্যান্স এটার জন্য বার করতে হয়, তাহলে গল্পটা কেমন দাঁড়াচ্ছে? গল্পটা দাঁড়াচ্ছে এটা দিয়ে কারেন্ট ঢুকলো I, কারেন্ট ঢুকে দেখ তো কটা রাস্তা দেখতে পাচ্ছে, কারেন্ট ঢুকে এই অবধি এসে কটা রাস্তা দেখতে পাচ্ছে? দুটো রাস্তা, একটা এদিকে গেল I1, একটা এদিকে গেল I2। সেই I1টা সোজা এখানে গিয়ে দেখ, ওর কাছে এটা আর নেই, ও এটা দিয়ে যাবে না, প্রতিজ্ঞা করেছে যে আমি ভালো ছেলে হয়ে যাব, আর ওই আজে বাজে কাজ করব না, আজে বাজে বন্ধুর সাথে আজে বাজে জায়গায় যাব না। তাহলে I1টা এখান দিয়ে চলে গেল, আর I2টা কি হলো, নিচে গেল, তার আর কোনো অপশন নেই, তার এই একটাই রাস্তা, এখান দিয়ে ঢুকে তারপরে আবার দুই বন্ধুর এখানে দেখা হলো, এবং তারপরে I হয়ে বেরিয়ে চলে গেল। তাহলে গল্প কি দাঁড়ালো দেখ, R1 আর R2-র মধ্যে দিয়ে সেম কারেন্ট যাচ্ছে, R3 আর R4 এর মধ্যে দিয়ে সেম কারেন্ট যাচ্ছে, R1 আর R2-র মধ্যে দিয়ে সেম কারেন্ট যাচ্ছে, R3 আর R4 এর মধ্যে দিয়ে সেম কারেন্ট যাচ্ছে। আর যাদের ভেতর দিয়ে সেম কারেন্ট যায়, তারা কিসে কানেক্টেড আছে আমরা বলে থাকি? কিসে কানেক্টেড আছে বল? সিরিজে আছে। তাহলে ইন দ্যাট কেস আমার এই জায়গাটা একটাই রেজিস্ট্যান্স হবে, এই জায়গাটাতে আর একটাই রেজিস্ট্যান্স হবে, যেটা হচ্ছে এদের দুজনের এফেক্টিভ এবং এদের দুজনের এফেক্টিভ। দুটো সিরিজে থাকলে তাদের এফেক্টিভ রেজিস্ট্যান্স কি হয়? R1 প্লাস R2। এদের যখন সিরিজ কম্বিনেশন নিচ্ছিস তখন কি হচ্ছে? R3 প্লাস R4। এবং ফাইনালি এবার চেক কর, কারেন্ট যখন এবার এটার ভেতর দিয়ে ঢুকলো, দুটোতে ভাঙলো, সেই দুটোই আবার জুড়লো, এবং তারপরে ফাইনালি বেরিয়ে গেল। তাহলে যে দুটোতে ভাঙলো সেই দুটোই আবার জুড়ে গেল, যে দুটোতে ভাঙলো সেই দুটোই আবার জুড়ে গেল। তাহলে তারা কি কম্বিনেশনে আছে? তাহলে দুটোতে ভাঙলো আবার দুটোতে জুড়ে গেল, তাহলে তারা কি কম্বিনেশনে আছে বল ঝপ করে? যে দুটোতে ভাঙলো সেই দুটোই যদি জোড়ে বা যে প্যারালাল কম্বিনেশন, তার মানে এই মুহূর্তে এই R1 প্লাস R2 আর R3 প্লাস R4 কিসে আছে? প্যারালালে আছে। তাহলে এই জায়গাটাতে আমরা এবার একটা অঙ্ক দিয়ে দেখি, কারণ না হলে ফিজিক্সে অঙ্ক করলি না তো ঘোড়ার ডিম করলিটা কি? তো আমার এই থিওরিটিক্যাল পোর্শন যেটা করলাম সেটা হয়তো পরীক্ষার সময় আমার কোনো কাজে লাগছে না। আমার কোনটুকু কাজে লাগবে দেখ, আমাকে এইরকম একটা দিয়ে দেবে ব্যালেন্স কন্ডিশনটা, জাস্ট তোকে প্রাইমারিলি বলবে না, ওটা তোকে বার করে নিতে হবে যে হ্যাঁ চলো ভাই আপনি ঠিক বলছেন, এটা ব্যালেন্স কন্ডিশনই আছে। তাহলে কি আছে দেখা যাক। এইখানে যেটা আছে, সাপোজ ধর এটা 2, এটা 4, এটা 1, এটা 2, এটা 5। তোকে এরকম দিয়ে এসব ওহমসে আছে, এটার এফেক্টিভ রেজিস্ট্যান্স বার করতে বলবে। তো সার্কিটটা ইটসেলফ প্রথমে দেখেই না আমরা একটু ঘাবড়ে টাবড়ে যাই, বাবা কি সব দিয়েছে। এখানে R1 এর ভ্যালু কত দেখতো? R1 এর ভ্যালু একটু কেউ একজন বল, R1 এর ভ্যালু কত এখানে? R1 কোনটাকে নিচ্ছিস? নিশ্চয়ই ওইটাকে। 2, R2-র ভ্যালু বল, R2-র ভ্যালু 4, R3-র ভ্যালু 1, R4-এর ভ্যালু 2, তাই তো? তাহলে এবার এদের রেশিও কর। রেশিওটা কি করতে হবে? R1 বাই R2 ইকুয়ালস টু হচ্ছে 2/4, তার মানে 1:2।
আর R3/R4 এ তো অত্যন্ত ভদ্র, এ শুরুতেই 1:2। তাহলে আমরা বলতেই পারছি যে R1/R2 = R3/R4, মানে কি কন্ডিশনে আছে এটা? কি কন্ডিশনে আছে বল? ব্যালেন্সড কন্ডিশন। আর ব্যালেন্স কন্ডিশন থাকলে কোনটাকে ছুঁড়ে ফেলে দেব, কোনো কাজে লাগবে না, বেকার, সে হচ্ছে এই 5 ওহমটাকে। তাহলে এইটাকে আমরা যখন রিড্র করছি তখন গল্পটা দাঁড়িয়ে যাচ্ছে এই রকম 2 4 আর এইদিকে হচ্ছে 1 2। এফেক্টিভ রেজিস্ট্যান্স করতে গেলে তোকে কিন্তু আমরা খুব সোজা অঙ্কগুলোর ক্ষেত্রে তখন বলি এটা এটা সিরিজ, ওটা ওটা প্যারালাল, হ্যানা ত্যানা, তো অনেকখানি লিখতে হয়। তার থেকে যদি আমরা কন্টিনিউয়াসলি স্টেপ ওয়াইজ ড্র করতে করতে যাই তাহলে কিন্তু জিনিসটা অনেক সোজা হয়। যেমন এখন খুব ক্লিয়ার যে 2 আর 4 কিসে আছে? 2 আর 4 কিসে আছে বল? সিরিজে আছে। তাহলে 2 আর 4 মিলে আমাকে দেবে 6, আর 1 আর 2 আবার নিচে এরা দুজন কিসে থাকবে বলেছিলাম? সিরিজে থাকবে। তাহলে এটা আমাকে দেবে 3। 6 আর 3 কিসে আছে? প্যারালাল। তাহলে আমাদের সেই ফর্মুলা ছিল না, R = 3 × 6/3 + 6, তার মানে 18/9 = 2 ওহম। তাহলে এই জটিল সার্কিটটার এফেক্টিভ রেজিস্ট্যান্স কত আসলো? 2 ওহম। এখানে আমাদের মাঝখানের রেজিস্ট্যান্সটা কোনো কাজে আসলো না, কারণ ব্যালেন্স কন্ডিশন স্যাটিসফাই হয়েছে। আমি আবারও বলছি, আনব্যালেন্সড কন্ডিশন হয়, আনব্যালেন্সড কন্ডিশন আমরা এই মুহূর্তের জন্য স্কিপ করলাম, আমরা এই মুহূর্তে আনব্যালেন্সড কন্ডিশনটা করছি না। আশা করি সবাই করে নিয়েছি সেটা। এবার একটা ছোট্ট অঙ্ক দেখি কারা আগে করতে পারে, আমি না তোরা। সেটা হচ্ছে, ধর সবকটা রেজিস্ট্যান্স আর, মানে একদম শুরুতেই আমি ডিক্লারেশন দিয়ে দিলাম ইচ রেজিস্ট্যান্স ইকুয়ালস টু আর, একদম ডিক্লারেশন দিয়ে দিলাম সমস্ত রেজিস্ট্যান্স আর। কারণ সিরিজ হলে সোজা যোগ, প্যারালাল হলে উল্টে যোগ, এগুলো তো তোরা জানিস, জেনে গেছিস। তাহলে সিরিজ প্যারালাল ওই নিউমারিক খেলাগুলোতে যাচ্ছি না, আমরা একটু কনসেপচুয়াল খেলছি, তাহলে একটু তাড়াতাড়ি আমরা অঙ্ক করতে পারবো আপাতত। আর পরে ডেটা দিলে জাস্ট সিরিজ প্যারালাল বসিয়ে নেব, যে দুটো যদি ভ্যালু থাকে আগের অঙ্কটা ঠিক যেভাবে করলি সেইভাবে করে দিবি আপাতত। তাহলে সমস্ত রেজিস্ট্যান্সের ভ্যালু কত বললাম? ইচ রেজিস্ট্যান্সের ভ্যালু কত? ক্যাপিটাল আর। আর তাহলে ঝপ করে এবার একটুখানি বল এইটার এফেক্টিভ রেজিস্ট্যান্স কত। আগে চেক করবি কি? আগে কি চেক করবি? ব্যালেন্স আছে কিনা। আগে কি চেক করবি? ব্যালেন্স আছে কিনা। ব্যালেন্স আছে না নেই দেখে নে আগে, ব্যালেন্স আছে না নেই। ব্যালেন্স আছে, তো ব্যালেন্স যদি থাকে তো রেশিও সব 1:1, R:R, তাহলে রেশিও সব 1:1, তাহলে বলতে হবে ব্যালেন্সড আছে। ব্যালেন্স থাকলে মাঝের রেজিস্ট্যান্স ধা, তাহলে আমার উপরের দুটো কিসে থাকে তোরা জানিস? সিরিজে। নিচের দুটো কিসে থাকে? সিরিজে। তাহলে এইটা আর এইটা কিসে আছে? সিরিজে। কত হয়ে গেল? 2R। এবং এইটা আর এইটা কিসে আছে? সিরিজে। সেটা কত হয়ে গেল? 2R। এবার দুটো 2R প্যারালালে আছে, যদিও আমি তোদের ক্লাসে আগে শিখিয়েছিলাম যে কি করে সেম রেজিস্ট্যান্স প্যারালালে আছে। দুটো 2R প্যারালাল মানে 2R/2 মানে R। কিন্তু যাদের সেইটা এখনো আয়ত্ত হয়নি তারা একদম বাচ্চাদের মতন করে 2R × 2R ডিভাইডেড বাই 2R + 2R, তার মানে হচ্ছে গিয়ে 4R² / 4R, মানে ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোর R। এই ফরম্যাটে করে নেব। আদারওয়াইজ সিমিলার টাইপ অফ রেজিস্ট্যান্স যদি প্যারালালে কানেক্টেড থাকে, যদি 4টে R সিরিজে থাকে তাহলে 4R, যদি 4টে R প্যারালালে থাকে তাহলে R/4, যদি 3টে 2 ওহম যদি সিরিজে থাকে তাহলে 3 × 2, 3টে 2 ওহম যদি প্যারালালে থাকে তাহলে 2/3। আমরা এটা ক্লাসে করেছিলাম, আপাতত আমরা ওইটা নিয়ে ডিল করছি না, আমাদের ওইটা আপাতত বাদ দিয়ে এবার আবার এই কন্ডিশনটা কিন্তু থাকছে। হ্যাঁ, ইচ রেজিস্ট্যান্স ইকুয়ালস টু আর, আমি বলি না বলি, লিখি না লিখি, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভ্যালু আপাতত আর। তাহলে আমরা সেইটা ধরে নিয়ে কিছু অঙ্ক আপাতত করে দেখি কেমন হয়, দেখি। এইটার ভ্যালু আমরা বার করতে চাইছি, এটার এফেক্টিভ রেজিস্ট্যান্স এই দুটো পয়েন্টের মধ্যে। তোর একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি আজকে যেহেতু তোদেরকে হুইটস্টোন ব্রিজ করাচ্ছি, তাহলে তোর প্রাইমারি কাজ হচ্ছে
এইখান থেকে হুইটস্টোন ব্রিজ খুঁজে বার করা, যে এই ডায়াগ্রামে হুইটস্টোন ব্রিজ কোথায় আছে সেটা যদি খুঁজে পেয়ে যাস তাহলে অঙ্কটার মধ্যে আর কিছু থাকবে না। সব কটার ভ্যালু আর, এই ডায়াগ্রামে হুইটস্টোন ব্রিজ কোথায় আছে খালি তোকে সেইটা খুঁজে বার করতে হবে। দেখতে পাচ্ছিস কি, হুইটস্টোন ব্রিজ হতে গেলে মোট কটা রেজিস্ট্যান্স লাগে? 5টা। হুইটস্টোন ব্রিজ হতে গেলে মোট রেজিস্ট্যান্স লাগে 5টা, তার মধ্যে 4টে চারদিকে থাকবে ফর্মিং আ স্কোয়ার রেক্ট্যাঙ্গেল টাইপ অফ স্ট্রাকচার মেবি, আর মাঝখান দিয়ে একটা। তাহলে এইটাতে সেরকম স্ট্রাকচার কোথাও কিছু আছে কিনা খুঁজে পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না আগে দেখ। পেয়েছিস মনে হয়? তাহলে আমি তোর জন্য R1 R2 R3 R4 করে কটা নাম দিচ্ছি, তোরা ভাবনা চিন্তা করা শুরু করে দে যে তাহলে কোন রেজিস্ট্যান্স গুলোকে দিয়ে আমি হুইটস্টোন ব্রিজ সাজাতে পারবো। আমি এই রকম নাম দিলাম, যদিও তোরা জানিস সবকটা রেজিস্ট্যান্সের ভ্যালু আমি আর নেব, কিন্তু আপাতত এরকম নাম দিলাম। R3 বাদে বাকিগুলো, ভেরি গুড, R3 বাদে বাকিগুলো। কিছুক্ষণের জন্য যদি আমরা R3টাকে ভুলে যাই, ধর আমরা আচ্ছা না হলে আমি আরেকবার রিড্র করি তাতে তোদের বেটার বুঝতে পারবি। এইখান থেকে এইটা এলো, R1 R2 দুটো বেরোলো, তাহলে R1 বেরোলো এই, R2 বেরোলো এই, তার সাথে স্যার একটা R3 আছে, হ্যাঁ জানি বসাবো। R1 R2 যেখানে গেল তার মাঝখান দিয়ে একটা R5 আছে, বসিয়ে দিলাম। এইখান থেকে দুটো এন্ড থেকে একটা বেরোলো তোর R6, আর একটা আসলো তোর R5। হ্যাঁ স্যার কিন্তু R3 আছে, হ্যাঁ আছে, আমি একবারও অস্বীকার করছি না যে ও নেই। R3টা কোথায় কোথায় আছে? R1 R2 স্টার্টিং পয়েন্ট থেকে স্টার্ট হয়েছে এবং শেষ হয়েছে কোথায়? R4 R6 এর এন্ডিং পয়েন্টে। তাহলে এই হলো তোর সেই R3। চেক কর, এটা R1, এটা R2, এটা R3, পরপর তিনটে। জোড়ার দিকটা চেক কর, R6 R4 আর R3 তো আগেই আঁকা হয়ে গেছে, মাঝেতে ঝুলছে কে? R5। তাহলে এই হচ্ছে গিয়ে আমার ডায়াগ্রাম। এবার নিশ্চয়ই হুইটস্টোন ব্রিজ চিনতে পেরেছিস। এবার আগের অঙ্কটা একবার দেখে নে, জাস্ট আগের অঙ্কটা একবার একটু দেখে নে। যদি তোর সবকটা রেজিস্ট্যান্সের ভ্যালু সেম হয়, আরে আর না হয়ে 2 হতে পারে, 2 না হয়ে 5 হতে পারে, মানে যদি সবকটা রেজিস্ট্যান্স ভ্যালু সেম হয় তাহলে হুইটস্টোন ব্রিজের এফেক্টিভ রেজিস্ট্যান্স কত হয়? যদি সবকটা রেজিস্ট্যান্সের ভ্যালু আর হয় তাহলে হুইটস্টোন ব্রিজের এফেক্টিভ রেজিস্ট্যান্স ভ্যালু কত হয়? আর। তাহলে এইখানে আমরা যে অবধি করেছিলাম তাতে এটার সবকটা রেজিস্ট্যান্স ভ্যালু আর, তাহলে এই হুইটস্টোন ব্রিজটার রেজিস্ট্যান্স হচ্ছে আর। তাতে আমার কি উপকার হলো স্যার? আরে তোর তো সব গোটা অঙ্কটাই হয়ে গেল। এই পয়েন্ট আর এই পয়েন্ট ভালো করে খেয়াল কর, কোন দুটো পয়েন্টের কথা বলছি? এই পয়েন্ট আর এই দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যেই তো হুইটস্টোন ব্রিজটা লাই করছে। তাহলে হুইটস্টোন ব্রিজটা যেখানে লাই করছে তাহলে আমরা এটাকে এইভাবে আবার রিড্র করতে পারি। এইটা, এটা কি আঁকলেন? এই আরটা কোনটা? এই আরটা গোটা হুইটস্টোন ব্রিজটা, এই আরটা হচ্ছে গোটা হুইটস্টোন ব্রিজটা। আর স্যার আপনার এইটা গেল কই? এই যে আপনার এখান থেকে একটা R3 যেটা নেমেছিল, বাবা কি বিচ্ছিরি এঁকেছি দেখ, এখান থেকে R3 যেটা নেমেছিল এই লাইন বরাবর যেটা নামলো, তারপরে যেটা এখান দিয়ে গিয়ে গিজি 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 করতে করতে আবার এখানে গিয়ে এইখানে উঠে পড়লো, সেটা কোথায় আঁকলেন? ওখানে। আচ্ছা আঁকিনি যখন এঁকে দেবো, এই নামলো এখান দিয়ে গিজি গিজি করতে করতে আবার এখানে গিয়ে উঠে গেল। তাহলে এই হচ্ছে তোর সেই R3টা। এই যে R3টা যেটা এখানে ঝুলছিল সেটা এখন ওইখানে আছে, তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি আমার আর একটা আর। তাহলে দুটো আর আছে, গেস কর এরা কিসে আছে? এই দুটো আর এখন কিভাবে কানেক্টেড আছে ভাব, প্যারালালি কানেক্টেড। দুটো আর প্যারালালি কানেক্টেড থাকলে এফেক্টিভ রেজিস্ট্যান্স একটু আগে বোঝাচ্ছিলাম R/2, দুটো রেজিস্ট্যান্স সিমিলার রেজিস্ট্যান্সেস কানেক্টেড ইন প্যারালাল, এফেক্টিভ হবে R/2। যাদের পছন্দ হচ্ছে না তারা কি করবে? তারা আবার করে নেবে। করে নেওয়া সব সময় সেফ, করে নেওয়াটা সব সময় সেফ। R²/R+R, তার মানে R²/2R, তার মানে R/2। সো বেসিক্যালি আমার এফেক্টিভ রেজিস্ট্যান্স কত হয়ে গেল? R/2। আশা করি বোঝা গেছে। তাহলে হুইটস্টোন ব্রিজ ওয়ালা যে ডায়াগ্রাম গুলো আছে, দেখ আমাদের ম্যাক্সিমাম কমপ্লেক্সিটি এফেক্টিভ রেজিস্ট্যান্সের ক্লাস 10-এ যা আসে হুইটস্টোন ব্রিজ থেকেই আসে। এর বাইরে ওরা কোনো অবস্থাতে যে সেটা যে কোনো কম্পিটিটিভ এক্সাম কঠিন পরীক্ষা হেনা তেনা এর ওপরে ওরা উঠবে না। তাহলে নেক্সট গল্পে যাই, নেক্সট আর একটা করে দেখি আমরা বুঝতে পারছি কিনা। নেক্সট আর একটা করে দেখি। আগের আঁকাটা ছোট হয়ে গেছিল তাই এটাকে একটু বড় করে আঁকতে হবে, দাঁড়া।
এটাতে একটু ভ্যালু দিচ্ছি, একটু ভ্যালুগুলো খেয়াল করে দেখে নি। 2R 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 2R, বাইরের গুলো সব 2R আর ভেতরের গুলো সব হচ্ছে R। বাইরের গুলো 2R, ভেতরের গুলো R। আমি আবারও বলছি যে আমি যখন আজকে হেডিং আমাদের হুইটস্টোন ব্রিজ, তাহলে আমাদের কাজ হচ্ছে শুধু এর ভেতর থেকে হুইটস্টোন ব্রিজকে খুঁজে বার করা। এখানে কোথাও না কোথাও হুইটস্টোন ব্রিজ আছে, আবার হয়তো কেউ না কেউ হুইটস্টোন ব্রিজ তৈরি করা হচ্ছিল বাধা দিচ্ছে। মানে কেউ না কেউ না থাকলে তুই খুব আরামসে হয়তো হুইটস্টোন ব্রিজ কথাটা বলে দিতে পারতি, কেউ না কেউ হয়তো তোকে বাধা দিচ্ছে। ভালো করে খুঁজে বার কর এমন কোনো রেজিস্ট্যান্স বা রেজিস্ট্যান্সেস আছে কিনা যারা তোকে হুইটস্টোন ব্রিজ হওয়া থেকে বাধা দিচ্ছে, হুইটস্টোন ব্রিজ হতে দিচ্ছে না। কোনগুলো তারা ভেবে বার কর, তারা কোনগুলো। ভেতরে 4টে সিঙ্গেল আর আছে, এদের মধ্যে কেউ না কেউ হয়তো তোকে বাধা দিচ্ছে। তো 4 জনেই কি বাধা দিচ্ছে? কারণ 4 কোণার 4টে তো ঠিক আছে। কোনটা বাধা দিচ্ছে ভাব, কোনটা বাধা দিচ্ছে ভাব। কোন দুটো আর, এই দুটো না এই দুটো? ভার্টিক্যাল না যে কোনো একটা, এই তো মজা শুরু হয়ে গেল। যে কোনো একটা নয় কেন? ধর আমি ধরে নিলাম যে আমাকে এইখানে হুইটস্টোন ব্রিজ হতে এইটা বাধা দিচ্ছে, তাহলে আমার ডায়াগ্রামটা কেমন আসছে জাস্ট আমরা একটুখানি ছোট্ট করে বোঝা নেওয়ার চেষ্টা করি। ভ্যালু লিখছি না, জাস্ট ডায়াগ্রাম ড্র করছি। এই একটা, এই একটা, তাহলে চারিদিকেরটা হয়ে গেল। মাঝেতে যে বাধা দিচ্ছিল তাকে আমরা সরিয়ে দিলাম, যে বাধা দিচ্ছিল তাকে আমরা সরিয়ে দিলে গল্প কি দাঁড়িয়ে গেল? এইটা আছে, এটা সরিয়ে দিয়েছি। এটাকে কি হুইটস্টোন ব্রিজ বলা যাবে? এটাকে কি হুইটস্টোন ব্রিজ বলা যাবে? এটাকে হুইটস্টোন ব্রিজ বলা যাবে না। কেন যাবে না? কারণ যে ওয়্যার দুটোতে আমি ব্যাটারি কানেকশন দিচ্ছিলাম, R5 বা গ্যালভানোমিটার বা 5th রেজিস্ট্যান্স, তার সেই আর্মে থাকবে না। যেখানে আমি ব্যাটারি কানেকশন দেব, যে দুটো ইনপুট আউটপুটের তার, সেই তারের মধ্যে কোনো অবস্থাতে 5th রেজিস্ট্যান্স থাকা যাবে না। মানে যদি তোর খুব মনে প্রাণে স্বাদ জাগে যে স্যার এইটা থাক না স্যার, এইটা আপনাকে কি এমন ক্ষতি করেছে, এটা রেখে আমাকে একটু হুইটস্টোন ব্রিজ এঁকে দেখান না, তাহলে এই যে ধর আঁকলাম, এই যে ধর আঁকলাম, এবার তাহলে ব্যাটারিটা কিন্তু কোনো অবস্থায় এই দুটো তার আর্মে হবে না, ব্যাটারি তখন এই আর্মে থাকতে হবে, তবে এটাকে হুইটস্টোন ব্রিজ বলা যাবে। মানে যে আর্মটাতে ব্যাটারি কানেকশন ঢুকছে বেরোচ্ছে, সেই আর্মটাতে 5th রেজিস্ট্যান্স থাকবে না। তাহলে তুই যদি এখন মনে করিস যে ভার্টিক্যালটাকে ভাগিয়ে দিন স্যার, ভার্টিক্যালটাকে ভাগিয়ে দিলে আপনার পক্ষে জিনিসটা একদম সুন্দর হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু একদম তা নয়। তাহলে কি করা যেতে পারে স্যার? ভার্টিক্যালটাকে তো ভাগাতে দেবেন না, তাহলে হরাইজন্টালটাকে ভাগিয়ে একবার চেষ্টা করে দেখবেন। দেখি চল হরাইজন্টালটাকে ভাগিয়ে একবার চেষ্টা করে দেখি জিনিসটা কেমন আসে। তাহলে হরাইজন্টালকে ভাগাচ্ছি, হরাইজন্টালকে ভাগিয়ে এই হলো একটা 2R, এই হলো আমার আর একটা 2R, দুটো এঁকে দিয়েছি। এবার নিচের দুটো 2R, একটা 2R আর একটা 2R, দুটো করে দুটো দুটো 4টে 2R হয়ে গেল। তোরা বলছিস হরাইজন্টালটাকে ভাগিয়ে দিন, তাহলে ভার্টিক্যালটাকে আঁকছি। ভার্টিক্যালটাকে আঁকলাম, এই একটা আর, এই একটা আর, ভার্টিক্যাল আঁকা হয়ে গেল। ব্যাটারি কানেকশন দেখিয়ে দে, এই যে যাচ্ছে, এই যে যাচ্ছে। দেখ তো চেহারাটা অনেকটা হুইটস্টোন ব্রিজের মতন হয়েছে কিনা। এবার এটা চেহারাটা হুইটস্টোন ব্রিজের মতন হয়েছে, কিন্তু স্যার এটা তো আপনার মা বাবারই নয়, মানে আপনি দুটো রেজিস্ট্যান্স সার্কিটে দেওয়া আছে, আপনি মানে পাতি উড়িয়ে দিলেন, এরকম তো হতে পারে না। হুইটস্টোন বাবু তো না হয় কিছু এক্সপেরিমেন্ট করে বলেছিলেন যে ব্যালেন্স কন্ডিশনে মাঝখানটা দিয়ে যাবে না, যাবে যখন না তাহলে উড়িয়ে দাও। তা আপনি তো কিছুই করলেন না, এমনি উড়িয়ে দিলেন, এ আবার হয় নাকি? আচ্ছা হয় না যখন দে, হয় না যখন, তাহলে আঁক। কোত্থেকে স্টার্ট হচ্ছিল? ব্যাটারির একদম স্টার্টিং পয়েন্ট থেকে, যেখান দিয়ে কারেন্ট ঢুকছে, আর কোথায় শেষ হচ্ছিল? যেখান দিয়ে কারেন্ট বেরোচ্ছে। তাহলে তাই করলাম, যেখান দিয়ে কারেন্ট ঢুকছে আর যেখান দিয়ে কারেন্ট বেরোচ্ছে তার মাঝখানে যে দুটো রেজিস্ট্যান্স ছিল আর আর করে তাদেরকে জাস্ট বসিয়ে দিলাম। যে দুটো রেজিস্ট্যান্স ছিল আর এবং আর করে তাদেরকে বসিয়ে দিলাম। দেখ তো সবকটা রেজিস্ট্যান্স এবং তাদের স্টার্টিং এন্ডিং পয়েন্ট ঠিক আছে কিনা, সবকটা রেজিস্ট্যান্স এবং তাদের স্টার্টিং এন্ডিং পয়েন্ট ঠিক আছে কিনা দেখ। আচ্ছা, তাহলে আমরা আপাতত বুঝে গেছি যে হুইটস্টোন ব্রিজ এবার চোখের সামনে পরিষ্কার। কোনটা হুইটস্টোন ব্রিজ? এইটা।
হুইটস্টোন ব্রিজের মাঝখানের রেজিস্ট্যান্সটা ডেফিনেটলি তোরা জানিস এটা কোনো কাজে লাগবে না, এটা এখন ধম্মের সার হয়ে ঘুরে বেড়াচ্ছে, এইটুকুটাকে আমাকে তাহলে ভাগিয়ে দিতে হবে। ভাগিয়ে দিলে বাকি যে চারটে রেজিস্ট্যান্স আছে, হুইটস্টোন ব্রিজের সবকটা রেজিস্ট্যান্স সেম হলে এফেক্টিভ রেজিস্ট্যান্স তাই হয়। এখানে সবকটা রেজিস্ট্যান্স সেম, কিন্তু রেজিস্ট্যান্স গুলো কত করে? সবকটা রেজিস্ট্যান্স সেম, কিন্তু রেজিস্ট্যান্স গুলো কত করে? 2R করে। তাহলে এই গোটা সার্কিটটার জন্য আমি যেটা পাবো সেটা কত? সেটা হচ্ছে ডেফিনেটলি আমার 2R। কার জন্য পেলি এটা? এই পুরো হলুদটার জন্য। আচ্ছা, এটাকে তাহলে ইয়েলো দিয়ে লিখলেই তো ভালো হতো। দাঁড়া এক সেকেন্ড, এটাকে ইয়েলো দিয়ে করলে তোদের পক্ষে করতে সুবিধা, বুঝতে সুবিধা হবে। তাহলে এই গোটা ইয়েলোটার জন্য হচ্ছে আমার এই হলো 2R। আর এই যে হোয়াইট পোর্শনটা নিচে রেখেছিস, ওখানে দেখ দুটো রেজিস্ট্যান্স আছে, ওরা দুজন কিসে কানেক্টেড আছে বল? এই দুটো কিসে কানেক্টেড? সিরিজে কানেক্টেড। তাহলে এরা দুজন মিলে তোকে কি দেবে? এরা দুজন মিলে তোকে দেবে 2R। এবার চেক করা এই দুটো 2R কিসে আছে? প্যারালাল। 1 সেকেন্ডের মধ্যে বল তাহলে এফেক্টিভ রেজিস্ট্যান্স কত? আর দুটো 2R প্যারালালে আছে, এফেক্টিভ রেজিস্ট্যান্স হচ্ছে আর। তাহলে সুন্দরভাবে আমরা এটা করে ফেলতে পারলাম। এফেক্টিভ রেজিস্ট্যান্স তাহলে হয়ে গেল কত? আর। আশা করি বুঝতে পেরেছিস। তারপরে আরেকটা, হ্যাঁ স্যার একটু পরে হোয়াটসঅ্যাপ কর। আচ্ছা, যার যদি কিছু ডাউট থাকে তাহলে আমার নাম্বার তো যারা আমার কাছে ক্লাস করিস তাদের কাছে আছেই, আর যদি অন্য কারোর যারা রেকর্ডিং দেখবি, ইউটিউবে দেখবি, তাদের যদি কোনো ডাউট থাকে তাহলে আমার নাম্বার স্ক্রিনে থাকবে, সেইখান থেকে সেইটা অনুযায়ী আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারিস, আমি বলে দেবো। আর আমার যেটা মনে হচ্ছে, আমার স্টুডেন্ট যেটা বলার চেষ্টা করলো, যেখানে একটা ডাউট আছে, সেটা মোস্ট প্রবাবলি ডাউটটা এই জায়গাতে হতে পারে যে স্যার এই জায়গাটা কি কানেক্টেড ছিল না কানেক্টেড ছিল না। এইটাকে যে আপনি খুলে নিচে নিয়ে আসলেন, আপনাকে যে খুলে নিচে নিয়ে আসলেন, আপনি কি করে শিওর হলেন যে ওই জায়গাটা কানেক্টেড নেই? একদম মানে ঠিকঠাক ডাউট হওয়ার মতোই ডাউট, এটা কোনো মানে জাস্টিফাইড, ওয়েল জাস্টিফাইড একটা কথা। এখন ব্যাপার হচ্ছে এই জায়গাটাতে না, যদি আমরা ব্রাঞ্চিং করে করে কারেন্টগুলোকে ব্রেক করি বা সিমেট্রি অফ সার্কিট দেখি, তখন আমরা আরামসে বুঝতে পারবো যে এইটার ভেতর দিয়ে কারেন্ট যেতে পারে না। এবার তাহলে ব্রাঞ্চিংটা করো না, ব্রাঞ্চিংটা এখন করলে আমাদের হজম শক্তির বাইরে চলে যাবে, এটা আমরা ক্লাস 12-এর জন্য রাখছি। স্যার তাহলে এখন কি করব? মানে এখন তো কিছু বুঝতে পারলাম না, ডাউটটা তো ক্লিয়ার হলো না। তাহলে একটা কাজ কর, ডাউটটা ক্লিয়ার করার জন্য এইভাবে ভাব, তুই হুইটস্টোন ব্রিজটা খুঁজে পেলে, তোর তো বেসিক্যালি হুইটস্টোন ব্রিজ যখন তুই খুঁজে পেয়ে যাচ্ছিস, তখন তো তোর এই রেজিস্ট্যান্সটা বেসিক্যালি থাকছে না, তাই না? এই রেজিস্ট্যান্সটা তো ধা হয়ে গেছে। এই রেজিস্ট্যান্সটা ধা হয়ে যাবার পর তোর কাছে কি পড়ে আছে? তোর স্ট্রাকচারটা মোটামুটি এই রকম হয়ে গেছে। এইবার তাহলে তুই চেক কর, তোর যদি স্ট্রাকচারটা মোটামুটি এই রকম হয়ে যায়, তাহলে কারেন্ট একটা এই যাচ্ছে, একটা এই যাচ্ছে, একটা সোজা যাচ্ছে, ব্রাঞ্চিং এর কোনো গল্প নেই। আর তুই যদি এইভাবে ভাবিস, তাহলে এবার একটু চেক কর তো, ধর আমরা আবার ভাবছি, অঙ্কটাকে নতুন করে ভাবছি, এইভাবে নয়, জাস্ট অন্যভাবে আমরা ভাবার চেষ্টা করছি। এগুলোকে এগুলোকে ধর পাতি উড়িয়ে দিলাম, অঙ্কটাতে আমরা হুইটস্টোন ব্রিজ খুঁজে পেয়ে ফিফথ রেজিস্ট্যান্সটাকে ওড়ালাম। আমাদের যে প্রশ্নটা ছিল মাঝখানের ব্রাঞ্চিংটা খুলে আপনি নিচে নিয়ে আসছেন, আমি ব্রাঞ্চিং খুললাম না, হুইটস্টোন ব্রিজের ফিফথ রেজিস্ট্যান্স উড়িয়ে দিলাম। তাহলে দেখ ওপরের দুটো কিসে আছে বল? ওপরের দুটো কিসে আছে ঝপ করে বল? ওপরের দুটো কিসে আছে? 2R দুটো সিরিজে আছে, হয়ে গেল কত? 4R। এই দুটো আর কিসে আছে? এই দুটো আর সিরিজে আছে, হয়ে গেল 2R। আর নিচে আবার এই দুটো 2R কিসে আছে? সিরিজে আছে, কারণ সেম কারেন্ট যাবে, তাহলে এই হচ্ছে আমার 4R। আর এই তিনটে কিসে আছে? এই তিনটে বল কিসে আছে? প্যারালাল। তাহলে 1/R ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু কি লেখা যায়? 1/4R প্লাস 1/2R প্লাস 1/4R। তাহলে গল্প কি দাঁড়াচ্ছে বল? এখানে চলে এলো 4R, 1 প্লাস 2 প্লাস 1, তাহলে হয়ে গেল 4/4R, মানে 1/R, তার মানে R ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু R, যেটা তুই একটু আগে করলি, যেটা আমি একটু আগে মুছলাম। তাহলে R ইকুইভ্যালেন্ট আমার এখানে হয়ে গেল কত? R। মাথায় গেছে? তাহলে সেক্ষেত্রে তোকে খুলে নিচে নামাতে হচ্ছে না, এবং এইভাবেও ভাবা যেতে পারে, তাহলে ডাউটটা হয়তো কিছুটা ক্লিয়ার হবে। ঠিক আছে, তাহলে এবার আমরা নেক্সট গল্পে যাই। নেক্সট একটা ভয়ঙ্কর আঁকা আঁকছি, ভয়ঙ্কর আঁকা। সব রেজিস্ট্যান্স কিন্তু আর, ওটা ভুললে চলবে না, সমস্ত কটা রেজিস্ট্যান্স আর।
ভালো করে দেখ কতগুলো রেজিস্ট্যান্স আছে, 5টা 5টা 10টা। তোর কাছে একটাই ভালো খবর, সেটা হচ্ছে আজকে আমরা শুধুমাত্র হুইটস্টোন ব্রিজ করছি এবং তোদেরকে ছোট্ট কাজ দিয়েছি হুইটস্টোন ব্রিজ খুঁজে বার করার কথা। তোদেরকে ছোট্ট যে কাজটা দিয়েছি সেটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ খুঁজে বার করা। এইটুকু হচ্ছে ছোট্ট কাজ। তাহলে দেখ তো এখান থেকে হুইটস্টোন ব্রিজ খুঁজে পাচ্ছিস কিনা আগে সেটা দেখ। হুইটস্টোন ব্রিজ খুঁজে পাওয়া যাচ্ছে কিনা, খুঁজে পেলেই আমাদের কাজ শেষ। জনগণ ডেফিনেটলি দাবি করছে যে দুটো হুইটস্টোন ব্রিজ আছে, আপনি দেখতে পাচ্ছেন না, এই দেখুন কোথায় কোথায় আছে। এই একটা, আর একটা কোথায় আছে, এই একটা, ওপরে একটা নিচে একটা। তাহলে এই ভয়ঙ্কর দেখতে ডায়াগ্রাম যেটা এঁকেছিস, এই ভয়ঙ্কর ডায়াগ্রামটাতে আন্ডু করতে করতেও তো 5 মিনিট লেগে যাবে। দুটো হুইটস্টোন ব্রিজ। আচ্ছা, হুইটস্টোন ব্রিজের সবকটা রেজিস্ট্যান্স যদি সেম হয় তাহলে এফেক্টিভ রেজিস্ট্যান্স কত হয়? আর যেখান দিয়ে কারেন্ট ঢুকলো তার উপরে একটা হুইটস্টোন ব্রিজ আছে, তার এফেক্টিভ রেজিস্ট্যান্স বলছিস আর হবে, আর হলো। আর যেখান দিয়ে কারেন্ট ঢুকছে তার নিচে একটা হুইটস্টোন ব্রিজ আছে, তার এফেক্টিভ রেজিস্ট্যান্সও আমরা জানি আর হয়। এই দুটো বাবু কিসে আছেন? প্যারালালে থাকলে তাদের এফেক্টিভ রেজিস্ট্যান্স কত হবে? দুটো আর প্যারালালে আছে, আমার আর করতে ইচ্ছে করছে না, শর্টকাট মার R/2। দুটো রেজিস্ট্যান্স প্যারালালে আছে, তাহলে R/2। তাহলে দেখ তুই যদি হুইটস্টোন ব্রিজটা জানিস তাহলে এই সব সার্কিটগুলো তোর কাছে কত সহজ হয়ে যায়, জাস্ট দেখে আনসার করা যায়, তাই না? তাহলে এই অবধি করার পর আর একটা নতুন জিনিস আমরা করব, নতুন জিনিস। তার আগে তার আগে নয়, নতুন জিনিস করে নিই, লাস্ট অঙ্কটাতে হয়তো আমরা আরেকটু ওর একটা ছোট্ট নতুন জিনিস আমরা শিখবো। চলো যাই। এবারে আমরা দেখ এইরকম একটা সার্কিটের এফেক্টিভ রেজিস্ট্যান্স বার করতে চাইছি। এইরকম একটা সার্কিটের এফেক্টিভ রেজিস্ট্যান্স আমরা বার করতে চাইছি। এখন প্রশ্ন হচ্ছে, এই যে রেজিস্ট্যান্স আপনি বার করবেন, আপনি তো বলেছিলেন যে হুইটস্টোন ব্রিজ করব আমরা আজকে, তাহলে এটা কি হচ্ছে দেখি না কি হয়। তো তোদের কাছ থেকে না আমার হেল্প লাগবে একটা। হেল্পটা হচ্ছে, এই সার্কিটটা তো এইভাবে বার করা খুব ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট? দেখ আমাদের যে সিরিজ প্যারালাল কনসেপ্ট, হুইটস্টোন ব্রিজ যা বললা এখানে তো ওরকম কিছু নেই দেখা যাচ্ছে। কারেন্ট ঢুকলো, কারেন্ট ঢুকে না হয় ভাঙলো, ভেঙে এ ব্যাটা এখানে গেল, সে সেখানে চলে গেল, কি জ্বালা। আচ্ছা, এরা দুজন জুড়লো না, সেম কারেন্ট গেল না, তাহলে না আছে সিরিজ না আছে প্যারালাল, কি একটা কিম্ভূত কিমাকার হয়ে গেছে। তো এইটা করার জন্য তোরা না আমাকে একটু হেল্প করবি। সেটা হচ্ছে, আমি এটাতে কিছু নাম দিচ্ছি, প্রত্যেকটা জাংশন বা স্টার্টিং এন্ডিং পয়েন্টে কিছু নাম দিচ্ছি এবং সার্কিটটা আরেকবার রিড্র করার চেষ্টা করছি। তোরা খালি আমাকে বলবি যে ধর এ থেকে বি তে কি আছে, শুধু ওয়্যার না রেজিস্ট্যান্স, বি থেকে কটা রেজিস্ট্যান্স বেরোচ্ছে, কোথায় কোথায় যাচ্ছে, এই ইনফরমেশনগুলো আমার একটু লাগবে। বল এ থেকে কি বেরোচ্ছে, বল এ থেকে রেজিস্ট্যান্স বেরিয়েছে না ওয়্যার বেরিয়েছে? ওয়্যার বেরিয়েছে, কোথায় গেছে? বি তে। বি থেকে কটা রেজিস্ট্যান্স বেরিয়েছে, কোথায় কোথায় গেছে? দুটো রেজিস্ট্যান্স বেরিয়েছে, কোথায় কোথায় গেছে? একটা সি তে গেছে আর একটা ডি তে গেছে। একটা গেল বি থেকে সি এই রেজিস্ট্যান্সটা, একটা গেল বি থেকে ডি এই রেজিস্ট্যান্সটা, তাহলে এটা হলো ডি। চল এবার সি কে দেখতো, সি থেকে কটা রেজিস্ট্যান্স বেরিয়েছে, কোথায় কোথায় গেছে? সি থেকে দুটো বেরিয়েছে। সি থেকে বলছে, জনগণ বলছে সি থেকে একটা ডি তে গেছে, তাহলে এই হলো তোর সি থেকে ডি। আর একটা কোথায় গেছে? আর একটা হচ্ছে সি থেকে ই, মানে হচ্ছে এইটা, তাই তো? সি থেকে ই পয়েন্টে এসছে, তাহলে সি থেকে ই পয়েন্টে আসলো। আচ্ছা, এইবার একটুখানি চেক করে বল আমাকে, ডি থেকে কটা রেজিস্ট্যান্স বেরিয়েছে, কোথায় গেছে? ডি থেকে একটা রেজিস্ট্যান্স গেছে ই তে এবং তারপরে ই থেকে তার বেরিয়ে এফে গেছে। চিনতে পেরেছিস? এফেক্টিভ রেজিস্ট্যান্স কত? এফেক্টিভ রেজিস্ট্যান্স কত? আর। ভেরি গুড, এফেক্টিভ রেজিস্ট্যান্স হচ্ছে আর, তাই তো? তাহলে এফেক্টিভ রেজিস্ট্যান্স কত হয়ে গেল আমার? আর হয়ে গেল। তাহলে নেক্সট গল্প হচ্ছে আমাদের
আর একটাই অঙ্ক আমরা করব, তো সেইটা হয়ে গেলে আমাদের মোটামুটি হুইটস্টোন ব্রিজ সঙ্গে আছে, এটা টিক মারি না, এটা টিক মেরে দিই, সেইটা হয়ে গেলে আমাদের মোটামুটি হুইটস্টোন ব্রিজ সম্পর্কে একটা স্লাইট আইডিয়া হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাতে আমরা কি করেছি, এটাতে আমরা যেহেতু প্রথমে কোনটা সিরিজ কোনটা প্যারালাল বুঝতে পারছিলাম না, সেই জন্য আমরা পাতি নেমিং করলাম। কোথায় কোথায় নেমিং করলেন? নেমিং আমরা করলাম হচ্ছে গিয়ে প্রত্যেকটা জাংশন পয়েন্টে এবং স্টার্টিং এন্ডিং পয়েন্টে। তারপরে কোথায় কোথায় রেজিস্ট্যান্স আছে, কোথায় কোথায় তোর কটা রেজিস্ট্যান্স বেরিয়েছে, সেখানে ওয়্যার আছে না রেজিস্ট্যান্স আছে, শুধু সেই কাজগুলো করে গেলাম। কিভাবে করলাম? এ থেকে বি অবধি শুধু আমার কি আছে? ওয়্যার। বি থেকে দুটো রেজিস্ট্যান্স বেরোলো, একটা গেল ডি তে, একটা গেল সি তে। তাহলে বি থেকে একটা সি তে, একটা ডি তে। সি থেকে আবার দুটো রেজিস্ট্যান্স বেরোলো, একটা গেল ডি তে, একটা গেল ই তে। তাহলে যে দুটো বেরোলো, একটা সি থেকে ডি তে, একটা সি থেকে ই তে, সি থেকে ডি, সি থেকে ই, আর ফাইনালি ডি থেকে ই একটা, এই যে ডি থেকে ই একটা, তারপরে তো তার। এবার এটাকে যখন আমরা চিনতে পেরে গেলাম যেটা হুইটস্টোন ব্রিজ, তো সঙ্গে সঙ্গে বসিয়ে দিলাম, আর কোনো ঝামেলা নেই। গেল মাথায়? গেছে তো? দেখ, ভেবে দেখ। তাহলে এরপর এবার যখন এটাকে দেখতে পাবি নিশ্চয়ই সঙ্গে সঙ্গে চিনতে পেরে যাবি জিনিসটা কে। ঠিক আছে? তাহলে এবার আমরা নেক্সট গল্পে যাচ্ছি। অনেকটা সিমিলার টাইপের ডায়াগ্রাম, আবার তোদের একটু হেল্প লাগবে, তাহলেই আমরা পেরে যাব সবাই মিলে। যা, এখানে কি হয়েছে চেক কর। কটা রেজিস্ট্যান্স আছে দেখ, এই তিনটে তাহলে কিসে আছে? সিরিজ। দেখে তো তাই মনে হচ্ছে, কিন্তু দেখেছিস যে লোকটা এই সার্কিটটা বানিয়েছে সে কেমন বোকা। দুখানা তার এক্সট্রা কানেকশন দিয়ে রেখেছে, দুটো ওয়্যার কোনো কারণ ছাড়া এক্সট্রা কানেকশন দিয়ে রেখেছে। তো এই দুটোকে তো কিছু একটা করবি নাকি? আচ্ছা, কন্ডাক্টিং ওয়্যারের রেজিস্ট্যান্স আমরা কত ধরি রে? কন্ডাক্টিং ওয়্যারের রেজিস্ট্যান্স কত ধরা হয়? রেজিস্ট্যান্স মানে কন্ডাক্টিং ওয়্যার কেন ইউজ করিস? কারণ তার রেজিস্ট্যান্স ভেরি লো, আইডিয়ালি ও কিছু করছেই না, অ্যাজ ইফ, তাই তো? আচ্ছা, তোরা তো এই লটাকে জানিস তো, ভি ইকুয়ালস টু আই আর, নিশ্চয়ই জানিস। কার ল? ওহমস ল। তাহলে যদি কোনো দুটো পয়েন্টের মধ্যে রেজিস্ট্যান্স না থাকে, বা প্রায় জিরো হয়, বা খুব কম হয়, তাহলে ওই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স থাকবে কি থাকবে না বল? যদি দুটো পয়েন্টের মধ্যে কোনো রেজিস্ট্যান্স নাই থাকে, তার ভেতরে যদি কোনো দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স নাই থাকে, তাহলে সেই দুটো পয়েন্টকে কি আলাদা পয়েন্ট ধরার দরকার আছে? দুটো তো যদি সেম পোটেনশিয়ালে থাকে তাহলে দে উইল বি কনসিডার্ড অ্যাজ সেম পয়েন্ট। প্লিজ মনে রাখ, যদি দুটো পয়েন্টের মধ্যে রেজিস্ট্যান্স নেই, শুধু পিওর ওয়্যার আছে, এবং সেখানে আমার গল্পটা এরকম যে কোনো পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েটেড হচ্ছে না, তাহলে তাদেরকে আমরা কি ধরবো? আমরা কনসিডার করব যে দে আর কানেক্টেড ইন, মানে দে আর বেসিক্যালি সেম পয়েন্টস। এই কথাটা মাথায় গেছে? মাথায় গেছে কিনা দেখ এই কথাটা। আর যদি যায় তাহলে ঝপ করে আমরা এবার এটা করে ফেলতে পারি। আবার জাংশন পয়েন্ট, স্টার্টিং এন্ডিং পয়েন্টস গুলোর নাম দে। এ, বি, সি, ডি, ই, এফ। এবং আমাকে আবার হেল্প কর যে এ থেকে কি হলো, বি থেকে কি হলো, পুরোটা আবার হেল্প কর। এ থেকে কি হয়েছে রে? এ ওয়্যার গেল। বি থেকে কি কি বেরিয়েছে পুরোটা বলবি। বি থেকে কি কি বেরিয়েছে? বি থেকে একটা রেজিস্ট্যান্স গেছে সি তে, এই যে বি থেকে সি তে গেল রেজিস্ট্যান্স, আর বি থেকে ডি তে একটা ওয়্যার গেছে। তো পয়সা দিয়ে কিনে লাগানো হয়েছে, তোরা ছিঁড়ে বাদ দিয়ে দিস না, লাগিয়ে দে। বি থেকে ডি তে একটা ওয়্যার গেল। তারপরে চেক কর কি হয়েছে, সি থেকে কি কি বেরিয়েছে ঠিক করে দেখে বল। সি থেকে ডি তে, সি থেকে ডি তে একটা রেজিস্ট্যান্স গেছে, আর কি হয়েছে বাবু? সি থেকে ডি তে একটা রেজিস্ট্যান্স গেছে, আর সি থেকে ই তে কি গেছে? ওয়্যার। সি থেকে ই তে গেল ওয়্যার। এবার চেক কর ডি থেকে ই তে কি হয়েছে। ডি থেকে ই তে, ডি থেকে ই তে একটা রেজিস্ট্যান্স আছে, এবং ই থেকে এফ এ পাতি ওয়্যার হিসেবে বেরিয়ে গেল, পাতি ওয়্যার হিসেবে বেরিয়ে গেল। আচ্ছা বেরিয়ে গেছে যখন বার করে দে।
আচ্ছা এইবার আমাকে বল, আমরা একটু আগে বলছিলাম দুটো পয়েন্টের মধ্যে যদি শুধু ওয়্যার থাকে, যদি কোনো রেজিস্ট্যান্স না থাকে, তার মানে কোনো পোটেনশিয়াল ডিফারেন্স থাকবে না, তাই জন্য দে উইল বি কনসিডার অ্যাজ সেম পয়েন্ট। তাহলে এখানে এরকম কোনো পয়েন্ট কি খুঁজে পাওয়া যাচ্ছে যাদের মধ্যে কোনো রেজিস্ট্যান্স নেই, only connected by wire, hence will be considered as same point, এরকম কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে কি? B and D এইটা একটা পয়েন্ট বার করেছে জনগণ। আর কোনটা বার করেছিস দেখ তো? C আর E, এই দুটোর মধ্যেও কিছু নেই। আবার ওদিকে A থেকে B তে একটা তার গেছে, C থেকে F এর দিকে মানে E থেকে F এর দিকে একটা এন্ডিং লাইন গেছে। যা রেজিস্ট্যান্সই তো আঁকলাম না, একটুখানি প্লিজ হেল্প করে দে না, কার কার মধ্যে রেজিস্ট্যান্স আছে বল, পয়েন্টগুলো আমি ধরে ধরে বসিয়ে দিচ্ছি, একটু প্লিজ হেল্প করে দে। বি থেকে সি এর মধ্যে একটা রেজিস্ট্যান্স গেছে, আর সি থেকে ডি, এই যে বি থেকে সি হয়ে গেল, বি থেকে সি কমপ্লিট, তারপরে হচ্ছে সি থেকে ডি, কই সি থেকে ডি, এই যে সি এই যে ডি, তাহলে সি থেকে ডি আর একটা রেজিস্ট্যান্স গেছে, আর কোনো আর একটা গেছে ডি থেকে ই, তাহলে আর একটা গেল ডি থেকে ই। কে বলতে পারবে এরা তিনজন কিসে কানেক্টেড আছে? প্যারালালে আছে। অরিজিনাল সার্কিট ডায়াগ্রাম যখন করা হয়েছিল তখন আমাদের কি মনে হয়েছিল, কিসে কানেক্টেড আছে? মনে হয়েছিল সিরিজ, ঘন্টা হয়ে গেল পুরোটা প্যারালাল। আর এদের এফেক্টিভ রেজিস্ট্যান্স কত হবে বল? এদের এফেক্টিভ রেজিস্ট্যান্স ঝপ করে তিনটে প্যারালালি আছে, সব কটার সেম রেজিস্ট্যান্স আর, তাহলে হয়ে যাবে R/3। আর যদি আমরা এমনি করতাম তাহলে কি করতাম? 1/R ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 1/R প্লাস 1/R প্লাস 1/R 3/R, যেটাকে উল্টালে R ইকুইভ্যালেন্ট হয়ে যেত R/3। তো আমরা একটুখানি ফাঁকিবাজি করলাম, সবসময় কি আর একদম পুরোটা প্রপারলি করতে ভালো লাগে, তো একটু ফাঁকিবাজি করলাম। ঠিক আছে, তাহলে আশা করি হুইটস্টোন ব্রিজের অঙ্কগুলো বা হুইটস্টোন ব্রিজের কনসেপ্টটা আমাদের কাছে একটুখানি হলো মানে আগের থেকে পরিষ্কার হয়েছে। আর খেয়াল রাখিস হুইটস্টোন ব্রিজের মেইন কনসেপ্ট যেটাতে লোকজন ভুল করি আমরা, সেটা হচ্ছে ওদের ফিফথ রেজিস্ট্যান্স, যেটা ফিফথ রেজিস্ট্যান্স সেইটা, আর ওদের যে ব্যাটারি কানেকশন সেইটা মাস্ট বি ইন অপোজিট ডায়াগোনালস, একই লাইন বরাবর তারা থাকবে না। কারণ যদি বাই এনি চান্স তারা ওইভাবে থেকে যেত, মানে গল্পটা যদি এই রকম হয়ে যেত যে এই একটা এইখানে একটা থাকলো, আবার এই একটা থাকলো, তাহলে আর যাই হোক এটা হুইটস্টোন ব্রিজ নয়। হুইটস্টোন ব্রিজ আমরা যেটা করলাম বা তার আগেরটা দেখ বেটার, এইটা তাহলে আমার কাছে হুইটস্টোন ব্রিজ, লাস্টেরটা নয়। লাস্টেরটার ক্ষেত্রে তাহলে কি করতে হতো? লাস্টেরটার ক্ষেত্রে করতে হতো সিরিজ তিনটে প্যারালাল। বোঝা গেল? তাহলে আমাদের এই অবধি থাকলো, আমরা আবার নেক্সট কি করা যায় দেখছি। ঠিক আছে, থ্যাংক ইউ।